নমস্কার। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র প্রমোদ সংস্থা আয়োজিত সদস্যা ভিত্তিক নাট্যোৎসবে প্রেক্ষাগৃহে উপস্থিত সকলকে আমাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে, উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে, মাননীয় নাট্য বিশ্লেষক শ্রী তপন চক্রবর্তী মহাশয়কে যথাযোগ্য সম্মান জানিয়ে এবং শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের নাটক উদ্বৃত্ত। রচনা রাজা গুহ, মঞ্চ এবং আবহ সুদীপ সরকার, আলো অভিজিৎ পাল, বিশেষ সহযোগিতায় বিশ্বনাথ মান্না, অভিনয়ে সৌরভ চট্টোপাধ্যায়, সুমিত রায়, অসিত বৈদ্য, দিব্যেন্দু কয়াল, সুব্রত পাল, সুজাতা রানা এবং পিয়ালি সরকার বণিক। নাটক সম্পাদনা এবং নির্দেশনা সুব্রত পাল, প্রযোজনা সংসপ্ত। শুরু করছি আজকের নাটক উদ্বৃত্ত। কালি? হ্যাঁ ভাই, আমি। আরে আয় আয়, ভেতরে আয়। এই দরজা খোলা আছে, চলে আয় চলে আয়। আরে কি বাবা, এত রাতে বাজার হাতে? হ্যাঁ, ওই একটু বাজারে গেছিলাম। এমনিতে কোথাও বেরোনো হয় না, তাই বাজারে সবার সাথে একটু আড্ডা দিচ্ছি। আচ্ছা, ভাবলাম তোর সাথে তো অনেকদিন দেখা নেই, একবার দেখা করেই যাই। আচ্ছা বস বস। বস। তারপর কেমন আছিস বল? হ্যাঁ আমি তো ভালোই আছি, তা তোর খবর বল। আচ্ছা তোর ওই বাজারটা হয়েছে তো? হ্যাঁ, এ তো নৈমিত্তিক ব্যাপার। বাজার মানে তোর সকালে এক দাম, বিকালে আর এক দাম। আচ্ছা বলতো, এভাবে খেয়ে কি আরাম আছে? ঠিকই। অথচ ভাবতো এই বঙ্গদেশে এক সময় টাকায় 8 মণ চাল ছিল। এই বাবা, 8 মণের যুগে যেতে হবে কেন? আমাদের চাকরি জীবনের শুরুটাই ধর না। আচ্ছা কটা টাকা মাইনে ছিল বলতো? হ্যাঁ, তাই দিয়েই তো ওই মেস খরচ, বাড়িতে টাকা পাঠানো সবই হতো। আর এখন ছেলে বৌমা দুজনে রোজগার করছে, তাতেও নাকি সংসার সচ্ছলভাবে চলে না। তবেই বোঝ দ্রব্যমূল্যটা কোথায় উঠেছে। হ্যাঁ রে, সেই অতীতটাই ভালো ছিল। হ্যাঁ, মিছিল মিটিং, পুলিশের তাড়া খাওয়া, গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে নাটক করে বেড়ানো, সেই সব দিনগুলো কি আর আসবে? আমার আবার ওই তোদের মতো গরিব দুঃখী নাটক ভালো লাগতো না, বুঝলি? বেশ জাঁকজমক থাকবে, পোশাক আশাক। হ্যাঁ রে বাবা, জানি জানি, প্রায় তো শুনতাম শাহজাহান নাহলে সিরাজ উড়ে বেড়াচ্ছে। তা যা বলেছিস। তবে শোন, এখনকার ছেলেমেয়েরা কিন্তু আমাদের থেকে অনেক বেশি স্মার্ট। ওদের চালচলন, কথাবার্তা আমাদের অভিজ্ঞতা থেকে অনেক বেশি পরিণত। বিনয়, যে দরজাগুলো পেরিয়ে এসেছি সেই দরজাগুলো কঠিন হলেও অনেক দরাজ ছিল রে। এখন শেষ দরজার সামনে এসে পা বাড়াতে বড় ভয় হয়। মনে হয় দরজার সামনেটা শ্যাওলায় একেবারে পিচ্ছিল হয়ে রয়েছে। পড়ে যাবার ভয়? হ্যাঁ, আরে বাবা তোর ভয়টা কিসের? হ্যাঁ, তোর তো পেনশন আছে, মাস কাবারে নিশ্চিত প্রাপ্তি। হ্যাঁ, সেটাই ভরসা। তাই এখনো খাওয়ার খোঁটা শুনতে হচ্ছে না, নইলে হয়তো। বলছিস কি কালি, খাওয়ার খোটা? দেখ, তোকে তো না বলার কিছু নেই, তুই তো সবই জানিস। গিন্নি আজ কয়েক বৎসর যাবৎ মাজার ব্যথায় শয্যাশায়ী। সেটাকে মূলধন করে কত কথা যে শুনতে হয় ভাই। আর সে বেচারি শূন্যে তাকিয়ে শুধু চোখের জল ফেলে। দেখ দেখ, অত ভাবিস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা কালি শোন, তোর কিন্তু ওই বাজার নিয়ে আর দেরি করাটা ঠিক হবে না। আরে না রে, সে ভয় নেই। এ বাজার কালকের জন্য। ওহো। ছেলে বৌমা আজ রাতে আর বাড়ি ফিরবে না। আচ্ছা। ওই তোর বন্ধুর বাড়িতে কোথাও নেমন্তন্ন আছে,
রাতটা ওরা ওখানেই কাটাবে। আমরা বুড়ো বুড়ি ও দুজনে রাতের জন্য কিছু একটা খাবার বানিয়ে দেবো, কিংবা ঘরে যা আছে ও তাই দিয়ে রাতটা পার হয়ে যাবে। আচ্ছা তাহলে বস, আমি একটু চা করতে বলি। এই না রে, এত রাতে আর চা খাবো না। খাবি না? না, তাছাড়া ফিরে গিয়ে কিছু একটা খাবার বানাতে হবে। আমার তো আবার ওই রান্না বান্নার গুণটাও নেই। একবার কি হয়েছে জানিস, গিন্নির মাজায় সেঁক দেবো বলে গ্যাসে গরম জল বসিয়েছি। জল গরম হয়ে যেতেই নিয়ে চলে এসেছি, কিন্তু গ্যাস আর বন্ধ করিনি, বুঝলি? হ্যাঁ, কিছুক্ষণ পর ওই গ্যাসের গন্ধে ঘর ভরে যেতে গিন্নির চিৎকারে ছুটে গিয়ে বন্ধ করি। সর্বনাশ। ভাগ্যিস ভাগ্যিস ছেলে বৌমা সেদিন অফিসে ছিল, নইলে সেদিনে হয়তো আমাদের ঘর থেকে তাড়িয়ে দিত রে। বলছিস কি কালী, তাড়িয়ে দিত? এ তো সামান্য ব্যাপার, ও দু একদিন পর পরই শুনতে হয়। আচ্ছা কালী, এই তুই না মেডিকেলি আনফিট হয়ে ছেলেকে চাকরি করে দিয়েছিলি? হ্যাঁ, নগদ 1 লাখ টাকা ডাক্তারকে গুনে দিতে হয়েছিল। কি কষ্টে যে সে টাকা জোগাড় করেছিলাম সেই সে ছেলে, কেবল আমি জানি। সেই ছেলে তোকে তোকে তাড়াতে চায়? শুধু তাই নয় রে ভাই, বন্ধুর রিকোয়েস্টে তারই মেয়েকে পুত্রবধূ করে এনেছিলাম। সেই আর ছেলের মাথায় পা দিয়ে চলে। আমাদের বুড়ো বুড়িকে ঘর ছাড়ার নোটিশ দিয়েছে, বলেছে পেনশনের টাকা দিয়ে কোনো বস্তিতে কিংবা কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে থাকুন। বলছিস কি কালী, ঘর ছাড়ার নোটিশ? তো তোর ছেলে কি বলছে? বলবে আর কি, বলছে আলাদা থাকো, হাত খরচ দিয়ে দেব। জীবনটায় ধিক্কার এসে গেছে ভাই। না না দেখ, অত হতাশ হোস না। হ্যাঁ, দেখবি একদিন ওদের ভুল ওরা ঠিক বুঝতে পারবে। আরে বাবা, পারতেই হবে। সেদিন তুমিও রবে না, আমিও রব না, রবে শুধু ছবি। তা তুই ঠিকই বলেছিস, সময়ের উপরেই সবকিছু ছেড়ে দিতে হয়। আজকাল পরিবারগুলো কত ছোট হয়ে যাচ্ছে, সম্পর্ক নেই, ভালোবাসা নেই, শুধুই স্বার্থপরতা। অথচ আমাদের সময়ও কিন্তু আড়ম্বর ছিল, লৌকিকতা ছিল। একসঙ্গে আমরা সবাই মিলে থাকতাম, সুখ দুঃখ নিজেরা ভাগ করে নিতাম, কোনো আত্মকেন্দ্রিকতা ছিল না। জীবন ছিল কত সুন্দর, কত স্বাভাবিক। তা তুই ঠিকই বলছিস, কিন্তু একটা কথা আজ তোকে স্বীকার করতেই হবে যে মানুষ এখন অনেক আধুনিক, অনেক ব্যস্ত। হয়তো তাই, তবে সেটা কিন্তু নিজের নিজের সমস্যা নিয়ে। আমরা কিন্তু আমার কথা না ভেবে আমাদের কথা ভাবতাম। কি যে বলিস, এখনকার ছেলেরা ভাবে না? ভাবে? ভাবে না? তারা তাদের ছেলে মেয়ে বউয়ের জন্য নাচ গান আঁকা, ড্রেস মেকআপ, সর্বোপরি সিনেমা থিয়েটার রেস্টুরেন্টের জন্য খরচ করে না? আমাদের সময় এসব ছিল? হ্যাঁ, তা ছিল না বটে। আচ্ছা কালী শোন, চা যখন খাবি না, তুই এবার আয়, বুঝলি? অনেক রাত হলো। হ্যাঁ, গিন্দি বোধ হয় চিন্তায় চিন্তায় ওদিকে অস্থির হয়ে উঠেছে। এই হেরে, হ্যাঁ? সত্যি অনেক রাত হয়ে গেছে। এই আমি এখন তবে আসি, বুঝলি? আয়, আয়, আয়। কি রে বিনয়, বিকাশ বৌমারা এখনো ফেরেনি? না রে, সেটাই তো ভাবছি। এত রাত হলো, কিছু বলেও যায়নি। ও তুই চিন্তা করিস না, ওরা ঠিক এসে যাবে। দেখ, হয়তো কোনো কাজে আটকে গেছে। এই আমি এখন আসি। হ্যাঁ আয়। এই শোন, সাবধানে যাবি। হ্যাঁ হ্যাঁ, এই পরে এসে একদিন দেখা করে যাবো। আচ্ছা। এই আমি এখন আসি। আয় আয়। এত রাত হলো, কোথায় যে গেল? তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে গেছে বেঁকে আমার পথ। তোমার পথের থেকে অনেক দূরে গেছে সুবোধ, এই সুবোধ, এই বলছি তুমি কি রানাঘাট লোকালে ফিরলে? আর ট্রেনের কি কোনো গন্ডগোল আছে? ও আচ্ছা, তুমি এসো। ট্রেনের কোনো গন্ডগোল নেই,
সঞ্চয়ীটা নাকি, হ্যাঁ, ও বেরিয়ে গেছে বিকেল 4টেতে। আচ্ছা আচ্ছা, না না, আসলে অনেক রাত হয়ে গেছে তো। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো, একমাত্র ছেলে হলে চিন্তা তো একটু বেশি হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বলছি, আচ্ছা ওরা যাওয়ার সময় কি তোমাদের কিছু বলে গেছে? না মানে ওই অন্য কোথাও যাওয়ার কথা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি, হ্যাঁ। আচ্ছা, কিছু বলেও বের হয়নি, তাহলে ওখান থেকে বেরিয়ে যেতে পারে কোথায়? তুমি এত টেনশন করো না তো। দেখো রাস্তায় কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়েছে, জোর করে হয়তো তাদের বাড়িতে নিয়ে গেছে। হ্যাঁ, সেটা হলে তো ভালোই হয়, দিনকাল তো ভালো না, অপহরণ টপহরণ তো লেগেই আছে। কি যাতা বকছো? হ্যাঁ, তোমার ছেলে ছেলের বউকে কোন মানুষ অপহরণ করতে যাবে? বিশ্বাস নেই? একজন ইঞ্জিনিয়ারকে অপহরণ করতে পারলে বিষয়টা নিউজ পেপারে হেডিং হয়ে যাবে। হ্যাঁ, তারপর ওই যা যা হবার তা তো আছেই। আচ্ছা, ওরা কোথায় যেতে পারে বলো তো? হ্যাঁ, ওই পরশুদিন তো বলছিল দক্ষিণেশ্বরে বৌমার কি একটা মানত আছে, একবার যাওয়া দরকার। দেখো সেখানে গেল কিনা। তা সেটা তো বলে যেতে হয় নাকি? আচ্ছা তুমি কি বলো তো, বিকাশ তো এখন বড় হয়েছে নাকি? সবকিছু তোমায় বলে করতে হবে, কোথায় যাবে কি করবে সব তোমায় জানাতে হবে। বাহ 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 বাহ, জানাবে না? জানাবে না? আরে তুমি আর আমি তো হিতাকাঙ্ক্ষী নাকি? হ্যাঁ, তা আমাদের জানাবে না তো ওই রাস্তার লোককে জানিয়ে কাজ করবে? আরে বাবা, রাস্তার লোককে জানাতে যাবে কেন? সবকিছু জানাবার সময় তো নাও হতে পারে। দেখো এসে হয়তো সব বলবে। আচ্ছা আচ্ছা, এমনও তো হতে পারে তোমার হার্টের চিকিৎসাটা আরো একটু ভালো করার জন্য ও কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করতে গেছে। কিন্তু রাত কটা হয়েছে দেখেছো? ঘড়ির কাঁটা 11টার দিকে এগোচ্ছে। আচ্ছা পারুল, আমাদের বিয়ের প্রথম 1 বছর পার হতে না হতে তোমাকে নিয়ে রাত 10টার পর বাড়ির বাইরে ঘুরছি, এটা কখনো ভাবতে পারতে? ইস, রাত 10টার পর? কেন কেন তোমার মনে নেই? সেই যে সেবার ওই উত্তম কুমারের হাতি মেরে সাথী দেখতে নিয়ে গিয়েছিলে, বাড়ি ফিরতে দেরি হয়ে গেল, সে কি অবস্থা! কি হাতি মেরে সাথী? হ্যাঁ। উত্তম কুমারে? এই নায়িকা কে ছিল বলো তো? কেন, সুচিত্রা সেন? উত্তম কুমারের পাশে সুচিত্রা সেন নামটা থাকলেই না ভালো শোনায়। উত্তম কুমার সুচিত্রা সেনের হাতি মেরে সাথী? হ্যাঁ, কেন তুমি আমায় দেখতে নিয়ে যাওনি? না না, কোনোদিনও না। সত্যি তোমার স্মৃতিশক্তি এত খারাপ যে তুমি কিছুই মনে রাখতে পারো না। আচ্ছা তুমি কি গো? আমি কি গো? না তুমি কি গো? হ্যাঁ, উত্তম কুমার সুচিত্রা সেনের হাতি মেরে সাথী? পাগল 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 কথা। আমি পাগল না তুমি? কেন কেন তোমার মনে নেই ওই সুচিত্রা সেন উত্তম কুমারের দিকে তাকিয়ে তাকিয়ে গাইছিল, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে। এই তুমি থামবে? কেন, গানটা কি আমি খারাপ গাইলাম? খারাপ ভালোর কথা না, কথাটা হচ্ছে যে তুমি যে আমার এই গানটা, এটা হাতি মেরে সাথীর নয়। হ্যাঁ, আর উত্তম কুমার সুচিত্রা সেন বাবার বয়সেও কোনোদিন হাতি মেরে সাথী নেমে কোনো সিনেমা করেনি। তাই নাকি? সাথী। তাহলে ওটা কি ছিল? ওটা, হ্যাঁ ওটা ওই, হ্যাঁ ওটা ছিল ওই চপ চপ ফুল খিলে সিনেমার গান। কি? জব জব ফুল খেলে? হ্যাঁ, চপ চপ ফুল খিলে। জব জব ফুল খেলে? হ্যাঁ হ্যাঁ, আমি 100 বার বলবো ওটা চপ চপ ফুল খিলে। তাহলে আমি 200 বার বলবো ওটা হাতি মেরে সাথী। বাজি করবে? কত বাজি? 500 টাকা। আচ্ছা ঠিক আছে, 500 টাকাই বাজি। চলো। দাও, এই প্রভুনাথকে ডাক। হ্যাঁ ডাকো। প্রভুনাথ, ও প্রভুনাথ। কি হলো কি বউঠান? আরে তোমার দা ঠাকুর বাজি ধরেছে 500 টাকা। এই দেখো, হ্যাঁ? জিতলে কিন্তু টাকা দিতে হবে। ওই হেরে যাবার পর অন্য কথা বলবে, সে কিন্তু আমি শুনবো না। ঠিক আছে। প্রভুনাথ তুমি সাক্ষী, আরে কিসের সাক্ষী? বাজির সাক্ষী। আরে কিসের বাজি সেটাই তো জানলাম না। আরে বাবা, ওই যে গানটা। হ্যাঁ, ওই তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আচ্ছা বলো তো এই গানটা কোন ছবির গান? আরে বাবা, এটা তো সবাই জানে। কি জানে? এটা ওই যে ওই জব জব ফুল খিলে সিনেমার গান। চুপ চুপ। হ্যাঁ, না না দা ঠাকুর, আপনি ঠিক বলছেন না। ঠিক বলছি না? না না, এই গানটা ওই জব জব ফুল কিলেন নয়। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। আরে কি জিতে গেছেন বউঠান? ওই তুমি যে আমার গানটা হলো হাতি মেরে সাথীটি গান। না না বউঠান, আপনারা যা বলছেন এই গানটা ওই সব সিনেমার নয়। তাহলে এই গান আমি শুনেছিলাম আমাদের সেই সোনাডাঙ্গা। সোনাডাঙ্গা? হ্যাঁ দা ঠাকুর,
আমাদের সোনাডাঙ্গার মাঠে একবারই সিনেমাটা এসেছিল। 8 আনা দিয়ে টিকিট কেটে আমি সিনেমাটা দেখেছিল, হারানো সুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো ঠিক বলেছো, হারানো সুর হারানো সুর। তো ওভাবে কেন বলছো? আসলে আসলে এই সুর হারানোর বয়সটাতে হারানো সুরের নামটা আমার মনে রাখা উচিত ছিল। এই যাকে ছাড়ো না, ওরকম কত কথাই তো মনে থাকে না, ছাড়ো ছাড়ো। ঠিকই বলেছেন দা ঠাকুর, আজকাল তো মানুষ কোনো কিছু বেশি দিন মনে রাখতেই ভুলে গেছে। না হলে মানুষ এত তাড়াতাড়ি গাইসান ভুলে যায়। সবাই ভুলে গেলেও তোমার মতো মানুষেরা যারা সব হারিয়েছে তারা কোনোদিনই গাইশালে ট্রেন দুর্ঘটনা বলতে পারবে না প্রভুনাথ। কি করে বলি বৌঠান, ওই ট্রেন দুর্ঘটনাতেই তো আমার একমাত্র ছেলে কোথায় যে হারিয়ে গেল। আজও তাকে খুঁজে পেলাম না। তারপর থেকে তো আপনাদের এখানে। তবে যাই বলো না কেন, এটা কিন্তু তোমাদের রেল কোম্পানির দায়িত্ব জ্ঞানহীন কাজ। দায়িত্ব জ্ঞান, দায়িত্ব জ্ঞান, এ বড় সাংঘাতিক জিনিস পারুল। আরে দায়িত্ব জ্ঞান থাকলে গত কয়েক বছরে ওয়ার্কশপ থেকে ওই কয়েক শত শ্রমিককে উদ্বৃত্ত ঘোষণা করা যেত। রেল কোম্পানির দায়িত্ব জ্ঞান। বৌঠান, হ্যাঁ? বিকাশ দাদা বৌমনিরা তো এখনো ফিরলেন না, তো আপনাদের খাবারটা দিয়ে দিই। তুমি একটু রাস্তার দিকটা দেখে এসো না, বিকাশ সঞ্চয়িতা না এলে খেতে বসা যায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি দেখছি। কোথায় যে যায়, বুড়ো বাবমা পথ চেয়ে বসে আছে, ফেরার কোনো নামগন্ধই নেই। কি অবস্থা! কোথায় গেল বলো তো? এবার কিন্তু চিন্তাটা বাড়ছে বুঝলে। হ্যাঁ, তাহলে তো সেই কথাই বলতে হয়, রেসপন্সিবিলিটির বড় অভাব। আচ্ছা, ও তোমায় দেখে কি শিক্ষা নিল বলো তো? এটা সময়ের দোষ পারুল। শুধু বিকাশকে একা বলে কি হবে? অফিস 10টায়, অনেকে বাড়ি থেকেই বেরোচ্ছে 11টায়। হসপিটালে 6টায় ভিজিটিং আওয়ার শেষ, রুগী দেখতে যাচ্ছে 6:30টায়। আর সর্বত্র শুধু ওই কথার পুডিং দিয়ে মিথ্যের ছিদ্রগুলোকে ঢাকতে চাওয়ার পথ অভ্যেসগুলো বাড়ছে। কিন্তু তুমিও তো এই সবের মধ্যে দাঁড়িয়ে আছো, কই তোমার তো এমন হয় না? দাঁড়িয়ে আছি বলেই তো হয় না। হ্যাঁ, মাথাটা নিচু করে শিরদাঁড়াটা ভাঁজ করলে কবেই ঝুঁকে পড়ে যেতাম। আচ্ছা পারুল, হ্যাঁ? এই তোমার মনে আছে ওই আমাদের বস মিস্টার চাকা খাই একবার আমাকে ওয়ার্কশপে পুরস্কার দিতে চেয়েছিলেন? হ্যাঁ, কিন্তু তুমি তো সে পুরস্কার নাওনি। কেন নেব? কেন নেব? ওয়ার্কশপ আমাকে কাজের বিনিময়ে মাইনে দেয়, আমি তার পরিবর্তে শ্রম দিই। আচ্ছা, এখানে পুরস্কারের প্রশ্নটা আসছে কোথা থেকে? জানো, আমি মাঝে মাঝে ভাবি তোমার মতো মানুষ যদি প্রতি ঘরে ঘরে থাকতো তাহলে সংসারগুলো কি সুন্দর হয়ে উঠতো, তাই না? এই দেখো, এইটা কিন্তু তুমি বাড়িয়ে বলছো। আরে আমি কি খুব একটা সম্পূর্ণ মানুষ? তার মানে আরে আমি তো সব কাজ নিয়ম মেনে করতে চাই, এর মধ্যে মহানুভবতার কিছু নেই। হ্যাঁ দেখো, প্রত্যেকটি মানুষেরই উচিত নিয়ম মেনে সবকিছু করা, এটা মানুষের নৈতিক কর্তব্যের মধ্যেই পড়ে। হ্যাঁ, ত্রুটি ত্রুটি আমারও আছে, অনেক অনেক ত্রুটি। কি ত্রুটি? কই আমি তো কোনোদিন তোমার কোনো ত্রুটি দেখলাম না। না না, এখনই তা নয়, বলনি মানে বলতে পারো না। সবকিছু সহজভাবে মেনে নিয়েছো, আর 5 জন স্ত্রী তার সব কাজকে যেমন ভাবে মেনে নেয়। কি বলছো কি তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। ধরো ধরো এমন অনেক সিচুয়েশন আসে যখন আমি তোমাকে অকারণে মেজাজ দেখিয়ে ফেলি, অনেক দোষ তোমার ঘাড়ে চাপিয়ে দিতে চাই, যার কোনো মানেই হয় না। আচ্ছা পারুল, তুমি শুধুমাত্র নারী বলে কি আমি এই কাজ করে ফেলি? হ্যাঁ, পুরুষ হলে হয়তো পারতাম না, মুখে অনেক বড় বড় কথা বলি, যার সবটাই হয়তো পালন করতে পারিনি। না হলে তুমি ভাবো তো, বাংলা ভাষায় শিক্ষা গ্রহণের কথা বলে বিকাশটাকে আমি ইংরেজি স্কুলে পড়িয়েছি, এটাকে আমি ঠিক কাজ করেছি? বৌঠান, হ্যাঁ? এই বিকাশ দাদা বৌমনিরা এসে গেছে। এসে গেছে? হ্যাঁ, আমি তাহলে খাবার গরম করতে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খাবারটা গরম করো। আচ্ছা, আচ্ছা, ওদের ঠিক মনে হয় বড্ড খিদে পেয়ে গেছে গো। হ্যাঁ, আমি এক্ষুনি করছি এক্ষুনি করছি। হ্যাঁ, কি গো, আমি তোমাকে বলেছিলাম না ওরা কোথাও আটকে গেছে? তুমি না শুধু শুধু টেনশন
টেনশন করা ঠিক নয়। আমারই কি শুধু টেনশন হয় পারুল, তোমার হয় না? হয়, তবে তোমার মতো হয় না। হ্যাঁ। আরে আমার বহিঃপ্রকাশ আছে আর তোমার প্রকাশ অন্তরে, হ্যাঁ? আর সেই টেনশনটাকে হালকা করার জন্য তুমি সিনেমার গল্প ফাঁদো, তাই তো? আর আমাকে টেনশন মুক্ত করার জন্য তুমি ইচ্ছে করে ভুল সিনেমার নাম বলে বাজি ধরো, তাই না? এত হাসছো যে, কি হয়েছে কি মা? কি আবার হবে? আমরা দেরি করে ফিরেছি বলেই হাসছে। না বৌমা, তোমরা দেরি করে ফিরেছো বলে আমরা হাসতে পারি? আরে না না, আমরা হাসছিলাম আমাদের একটা মিথ্যে বাজির খেলা আমরা নিজেরাই ধরে ফেলেছি বলে। আর যাদের জন্য এসব করা তারা এসে পড়াতে আমরা এখন সেই টেনশন থেকে মুক্ত। ঠিক হ্যাঁ? বলেছো। আমরা কি বাচ্চা নাকি? শুধু শুধু কেন যে এত টেনশন করে? শুধু শুধু আমরা শুধু শুধু টেনশন করি, শুধু শুধু। বাবা, কি হলো কি? এই তো তোমরা দুজনে মিলে কি সুন্দর হাসাহাসি করছিলে। তার মানে ওই আমরা এসে পড়লাম বলেই কি? কি বলছিস কি তুই বিকু? ঠিক আছে, বাদ দাও ওসব বাদ দাও তো, রিল্যাক্স করো। আচ্ছা, আমি জামা প্যান্টটা ছেড়ে আসছি। হ্যাঁ আয়। আর হ্যাঁ, কাল কিন্তু ছুটি আছে, জমিয়ে গল্প করা যাবে। এক্ষুনি আসছি মা। হ্যাঁ আয় বাবা আয়। কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা হিথা কেহ তো টিভিতে বলে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, করে শুনবে নাকি? শুধু চলো চলো, মিছে। ভেতরের ঘরে চলো তো তুমি। ওই তো বৌমা চালিয়েছে, এখানে বসেই তো শোনা যাচ্ছে। এখন দেখার চেয়ে শোনাই ভালো। কেন এমন কথা বলছো কেন তুমি? রবীন্দ্রনাথের গানের মাঝখানে ওই পেপসি কোকা কোলার চিৎকার আমায় বড্ড যন্ত্রণা দেয় পারুল। সবকিছু কেমন যেন হয়ে যাচ্ছে, তাই না? চ্যানেলটা পাল্টে দিল, সেই বলে ছন্দপত। বোটান, বৌমনি বললেন ওনারা বাইরে থেকে খেয়ে এসেছেন, রাতে আর কিছু খাবেন না। তো আপনাদের খাবারটা দিয়ে দিই। না থাক, হ্যাঁ, তুমি খেয়ে নাও, আমরা বরং একটু বাদে খাচ্ছি। যাও খেয়ে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও হ্যাঁ শোনো, বিকুর পায়েসটা না এই ঘরে দিয়ে যাও। বিকু আমাদের সঙ্গে কথা বলতে এই ঘরে আসবে। কথা বলতে বলতে আর কিছু না খাক, পায়েসটুকু ঠিক খেয়ে নিতে পারবে। ঠিক আছে বৌঠান। আচ্ছা আচ্ছা। আমাদের বিকুটা পায়েস খেতে খুব ভালোবাসে, তাই না? শুধু ভালোবাসে, পায়েস দেখলে ও একবারে পাগল হয়ে যায়। আর তোমার হাতে রান্না করা পায়েস হলো তো কথাই নেই। হ্যাঁ, তা যা বলেছো। আচ্ছা আচ্ছা, তোমার মনে আছে একবার বিকাশের জন্মদিনে বিড়ালি পায়েসে মুখ দিয়েছিল বলে ওকে আমি খেতে দিচ্ছিলাম না? ঠিক, ঠিক। ছেলে তো কেঁদে কেটে কি কাণ্ডটাই না ওরে করেছে। বাবা, তারপর শেষ পর্যন্ত কি করলাম? রাত 10টার সময় বাজার থেকে আমি দুধ জোগাড় করে আনি। হ্যাঁ বাবা, ওদিন কি ঝড় বৃষ্টি, কত ঝড় বৃষ্টির মধ্যে দুধ পাওয়া যায়। আর হ্যাঁ সেই দুধ দিয়ে আমি পায়েস রান্না করে হ্যাঁ। দিই, তারপর ছেলে আমার ঠান্ডা ঠিক হয়। ঠিক ঠিক। তবে যাই বলো না কেন, বিকুটা কিন্তু একটা পায়েস ছোচা আছে। এটা কিন্তু দারুণ বলেছো, পায়েস ছোচা। আরে তা নয় তো কি, অন্য কিছু দাও, ছেলে আমার মুখ ফিরেও তাকাবে না। যেই পায়েস দেখলো আর কোনো কথা নেই। বোটান, এখানে রেখে গেলাম। হ্যাঁ, আচ্ছা এখানটা রাখো। আচ্ছা আচ্ছা, তোমায় একটা কথা জিজ্ঞাসা করবো? বলো, কি কথা? না মানে আমার জানতে চাওয়াটা ঠিক হবে কিনা জানি না। আরে বাবা, অত ইতস্তত করছো কেন? বলে ফেলো না। বলবো? হ্যাঁ বলো বলো। বলছি বিকাশ তোমাকে প্রতি মাসে মাইনে টাকা পয়সা ঠিক মতো দেয় তো? এটা আমাদের বাপ ছেলের ব্যাপার, এর মধ্যে তুমি কেন নাক গলাতে চাইছো বলো তো? আরে বাবা, বাপ ছেলের ব্যাপার বলে তো আমার নাকটা গলে যায়। ছাড়ো না, হাত তো মাত্র কটা দিন, তারপর তো কি সব দেখতে হবে। এখন যেমন চলছে চলতে দাও না। মা, হ্যাঁ দেখো তো এটা কেমন হয়েছে। কি রে,
দেখোই না। দেখি কি এনেছিস। ওমা, আরে এটা তো সোয়েটার। পছন্দ হচ্ছে? কি সুন্দর, দারুণ দেখতে। আরে আরে এটা তো রেডিমেড, মেশিনে বোনা। এখন তো মেশিনেরই যুগ, সবকিছু মেশিন দ্বারা নিয়ন্ত্রিত। তোমার ওই হাতে বোনা সোয়েটারের দিন শেষ বারুদ। মেশিনে বোনা হলেও মেশিনটা কিন্তু মানুষই চালায়। দেখো, মেশিন যতই আসুক না কেন, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই, এ কথাটা কিন্তু তুমি ফুলে ফেলে দিতে পারবে না বলছি। হ্যাঁ অভিকু, হ্যাঁ। এই তোর জন্য পায়েস রান্না করেছি বাবা। পায়েস? আজকাল তো এমন ছুটতে থাকিস, ভালো করে কিছু মুখে দেওয়ার সময়টুকু পাস না। নে বাবা ধর, এই পায়েসটুকু তুই একটু খেয়ে নে তো। বলছি মা, পায়েস এখন খেতে হবে? কেন, ইচ্ছে করছে না বুঝি? ইচ্ছে করবে না কেন? আমার মা নিজের হাতে পায়েস রান্না করেছে, আর আমার খেতে ইচ্ছে করবে না? তাই কখনো হয়? ইচ্ছে থাকলেও কিচ্ছু করার নেই, তুমি এখন ওগুলো খাবে না। সে কি বৌমা, বিকুর মা বিকুর জন্য পায়েস রেঁধে সেই কখন থেকে বসে আছে। ছেলের জন্য মায়ের পচে বসে থাকার মধ্যে একটা বেঙ্গলি সেন্টিমেন্ট লুকিয়ে আছে, থাকতেই পারে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওগুলো এখন বিকাশে খাওয়া চলবে না। কি বিকুর কোনটা খাওয়া চলবে আর কোনটা চলবে না সেটা কি তুমি ঠিক করবে? কেন, তাতে কি আপনার কোনো আপত্তি আছে? আপত্তি সম্মতির কথা এটা নয় বৌমা। বিকু কি খেতে ভালোবাসে, কখন খেতে ভালোবাসে, সেটা আমার থেকে ভালো আর কে জানে? বাবা, আপনি তো ফ্যাক্টরি মালিকদের মতো কথা বলছেন। আমার থেকে আমার কোম্পানির ভালো কে জানবে? কেন, কথাটা কি ভুল? নিশ্চয়ই ভুল। আর শুধু ভুল নয় বাবা, এটা একটা প্রাচীন ধারণা। ফ্যাক্টরির ভালো শুধু মালিকের ভালোবাসার উপর নির্ভর করে না, ফ্যাক্টরির ভালো মন্দ সবকিছু নির্ভর করে ফ্যাক্টরির সঙ্গে রিলেটেড বিশেষ বিশেষ কিছু মানুষের উপর। ঠিক আছে, বাদ দাও বাদ দাও, ওসব বাদ দাও তো। এই 2 চামচ পায়েস খেলে এমন কিছু হয়ে যাবে। দেখলেন তো মা, ওর এখন পায়েস খেতে ইচ্ছে করছে না। কি রে বিকু, তোর পায়েস খেতে ইচ্ছে করছে না? পায়েস খেতে ইচ্ছে করবে না কেন? কিন্তু কিন্তু কি, খেলে বৌমা রাগ করবে? বাবা, আরে সহজ কথাটা সহজভাবে বলে দে না, ঝামেলাটা সহজে মিটে যায়। এর মধ্যে আপনি ঝামেলা কোথায় দেখছেন বাবা? আমি কি এখানে ঝামেলা করছি? না না বৌমা, কথাটা আমি ওভাবে বলিনি। বাবা, কথাটা তুমি যেভাবেই বলো না কেন, ওই আবিধানিক অর্থ কিন্তু একই বোঝায়। রাইট রাইট রাইট, আবিধানিক অর্থ একই বোঝায়, বাট মাই হায়ার এডুকেটেড সন, অভিধানের অর্থের যেমন পরিবর্তন হয় না তুমি জানো, এটা কেন জানো না যে শব্দের ডেলিভারির ওপর অর্থ নির্ভর করে? আমি শুধু বৌমাকে বোঝাতে চেয়েছি যে হাজার প্যাচ না করে তুমি যা বলতে চাইছো, যা করতে চাইছো তা সোজাসুজি ভাবে বলে দাও। আমি তো সোজাসুজি ভাবেই বলছি বাবা, বিকাশ এখন পায়েসটা খাবে না। খাবে না? না, খাবে না, ওগুলো খেলে ওর ক্ষতি হবে। কি বললে তুমি? আমার রান্না করা পায়েস খেলে ওর ক্ষতি হবে? আমার আপনার প্রশ্ন নয়, বিষয়টা বোঝার চেষ্টা করুন। তুমি আমাকে বিষয় বোঝাবে? সংসারের কোন কোন বিষয়টা তোমার থেকে আমি কম বুঝি? অনেক কিছুই কম বোঝে। সঞ্চয়িতা, একদম সঞ্চয়িতা সঞ্চয়িতা করবে না তো। তুমি এইভাবে 1 বছরে আমাকে অনেক খামিয়ে রেখেছো। কেন কেন তুমি তোমার মাকে স্পষ্ট করে বলতে পারছো না যে আমরা বাইরে থেকে রিচ খাবার খেয়ে এসেছি, এর মধ্যে এই পায়েস খাওয়াটা ঠিক হবে না? ও, তোমরা বাইরে থেকে রিচ খাবার খেয়ে এসেছো? না না, তাহলে তো না, আমি ভেবেছিলাম তোমরা হয়তো ওই সাধারণ কিছু খেয়েছো। পারুল, দেখো তাহলে তো ওই বিকাশের পায়েস খাওয়াটা ঠিক হবে না। একটুখানি পায়েস খেলে ওর কিচ্ছু হবে না, আমি ওর মা বলছি, আমি ওর ক্ষতি চাই না। আপনি যেমন ওর কোনো ক্ষতি চান না, আমিও তেমনি ওর কোনো ক্ষতি হোক সে কাজ করতে দেব না। ও যেমন আপনার ছেলে তেমনি আমারও স্বামী, ওর প্রতি আমার একটা ডিউটি আছে। তুমি আমার থেকে বেশি ডিউটি দেখাচ্ছ, তাই না? হ্যাঁ, সেই ছোট্টবেলা থেকে একটু একটু করে কত ঝড় ঝাপটার মধ্যে আমি ওকে বড় করে তুলেছি, আর ও আমাকে ডিউটি শেখাচ্ছে। ডিউটি? কি গো তুমি শুনছো? তোমার ছেলের বউ আমাকে ডিউটি শেখাচ্ছে। ডিউটি? তোকে খেতে হবে না পায়েস, আর কোনোদিন আমি নিজের হাতে
সমস্ত কথা রাখার চেষ্টা করছি। কোন কথাটা রাখছো? কোন কথাটা রাখছি না? তোমাকে বলেছিলাম এই মাসে বাবাকে টাকাটা দিতে হবে না। তুমি শুনেছো আমার কথা? করে 10,000 টাকা দিয়ে ওই টাকাটা দিতেই হবে। দিতেই হবে কেন? আমাদের সুবিধে অসুবিধে থাকতে পারে না? থাকতেই পারে, কিন্তু আমাদের এমন কোনো অসুবিধা নেই যে এই খাওয়া বাবদ 10,000 টাকা আমরা দিতে পারবো না। আর তাছাড়া আজকাল বাবা মায়ের জন্য আলাদা করে কোনো পেমেন্ট আমরা করি না, যেটুকু করি সবটাই নিজেদের জন্য। নিজেদের জন্য করাটা কি অপরাধ? না, নিজেদের জন্য করাটা অপরাধ নয়, কিন্তু শুধুমাত্র নিজেদের জন্য করাটা অবশ্যই অপরাধের। মশাই, আমরা নিজেদের জন্য করছি না, ভবিষ্যতের কথা ভেবে করছি। আগামী দিনে যে আমাদের মধ্যে আসবে তার জন্য এখন থেকেই সমস্ত কিছু প্রস্তুত করে রাখতে হবে। ও, বর্তমানকে বঞ্চিত করে ভবিষ্যতের প্রস্তুতি হয়? আচ্ছা, তুমি কি চোখ কান খোলা রাখো না? আজকাল একটা ছেলে মেয়েকে ঠিক মতো শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ দিতে গেলে কত অর্থের প্রয়োজন হয়, সেটা তুমি বোঝো না? বুঝি, আর এটাও বুঝি যে তোমার সন্তানের তার কোনো অভাব হবে না। তাই নাকি? তুমি কি ভাবো আমার ছেলে সাইকেলের ক্যারিয়ারে বসে স্কুলে যাবে, নাকি খাসড়াপাড়ার ওই থ্যাটের স্কুলে পড়বে? ভুল করছো সঞ্চয়িতা, ওই কাঁচরাপাড়ার স্কুল থেকেই না বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং গবেষক তৈরি হয়েছে। সেটা বিংশ শতাব্দীতে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ এটা একবিংশ শতাব্দী, গতির যুগ, নতুন প্রজন্মের সংস্কার চলছে। ও, সেই নতুন প্রজন্ম সংস্কারের গড্ডালিকা প্রবাহে তুমি আমাকেও গা ভাসিয়ে দিতে বলছো? হ্যাঁ বলছি। আর কেন বলছি জানো? বলছি এই কারণে দৌড়ানোর পদ্ধতিটা পাল্টে যাচ্ছে। নিউ সিস্টেমে দৌড়তে না শিখলে এই কম্পিটিশনের বাজারে তুমি অচল হয়ে পড়বে। কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না। আচ্ছা, তোমার বাবাকে কেন বিআরএস দিতে বাধ্য করা হচ্ছে তুমি বোঝো না? উনি না জানেন কম্পিউটার, না জানেন ফ্যাক্স করতে। ওনার মতো একজন কেরানিকে কেন পুষবে বলো তো রেল কোম্পানি? বুঝলাম, কিন্তু সেটা তো এখানে বসেও শেখা যায় না, যায় না। যারা একটা সামান্য ব্যাপার বোঝার চেষ্টা করে না যে কোনো রিচ ফুড খাওয়ার পর পায়েস খাওয়াটা ঠিক নয়, তাদের হাতে আমার ভবিষ্যৎ তৈরি হবে। তোমার কুমারী অবস্থায় যে ভবিষ্যতের কথা ভাবতে, সেই ভবিষ্যৎ অর্থাৎ এই শর্মা কিন্তু তাদের হাতেই তৈরি। যাই হোক, বাদ দাও সব। বলছি, আজকে তুমি তোমার বাড়িতে যে ডিসিশনস গুলো নিলে সেগুলোই আলটিমেটলি করবে? অফকোর্স। বাপি বালিগঞ্জের ফ্ল্যাটটা দেখেছে, সেখানেই চলে যাব। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। এত তাড়াতাড়ি কি তার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন আছে বিকাশ। আমি এখন থেকেই আমার সন্তানের জন্য সমস্ত যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি শুরু করতে চাই। এটাই কি তোমার ফাইনাল ডিসিশন? আরে বিকাশ, তুমি কেন বুঝতে পারছো না? ঘুমিয়ে থাকলে কচ্ছপ খরগোশের আগে এগিয়ে যায়। এটা ঘুমিয়ে থাকার সময় নয়। কিন্তু এখনো না ঘুমালে কখন ঘুমাবেন ম্যাডাম? রাত তো 11:15 বাজতে চললো। জীবনদা, বসো বসো বসো। কি রে, আজ তো ডিউটি আছে নাকি? আরে ডিউটি না থাকলে কোন শালা এত রাতে লাঠি নিয়ে ঘুরে বেড়ায় বল? যাই বলো না কেন জীবনদা, এই আর্জি পার্টি থাকাতে আমরা অন্তত পক্ষে নিশ্চিন্ত হতে পারি। বাহ, আমি তো জানতাম এখানে কোনো ব্যাপারে নিশ্চিন্তে থাকা যায় না। দেখলে জীবনদা কেমন খোঁচা মেরে কথা বলছে? আরে ও কিছু মনে করবেন না ম্যাডাম, এই ইঞ্জিনিয়ারদের কাজই হলো এরকম একটু খোঁচাখুচি করা। সবকিছুর একটা মাত্রা জ্ঞান থাকা দরকার। স্থান, কাল, পাত্র কিচ্ছু মানে না লোকটা। যা বাবা, কি রে, তোর বউ কি সবসময় স্থান কাল পাত্র মেনে চলে নাকি? হ্যাঁ, তা একটু মানে আর কি। ও, ওই জন্য বুঝি মাসের মধ্যে বেশিরভাগ দিন সেলুনে দেখি। ওগুলো সেলুন না, ওগুলোকে শুদ্ধ বাংলায় বলে বিউটি পার্লার। আরে বাবা, ওই হলো যাহাই সেলুন তাহাই বিউটি পার্লার। তা কি ব্যাপার বলতো, তোরা এত রাত অব্দি জেগে বসে আছিস? আরে কালকে ছুটি তো। ও আচ্ছা, প্রাইভেট ডিসকাশন হচ্ছিল নিশ্চয়ই, থামিয়ে দিলাম তো। আজকাল তো সব জায়গাতেই প্রাইভেট ডিসকাশন। দিস ইজ দ্য সেঞ্চুরি অফ প্রাইভেটাইজেশন। কি থামাবি রে? সত্যি মাইরি, কোন দিন সকালবেলা উঠে দেখবো এই ওয়ার্কশপটাই বিক্রি হয়ে গেছে। তুই কি এখন ভাবিস বিক্রি হতে কিছু বাকি আছে? নাহলে রেল বিভাজন এইভাবে হতো? ঠিকই বলেছিস, প্রতিটি মুহূর্তে ওয়ার্কশপের মধ্যে মৃত্যুর গন্ধ পাই। বিদেশ থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে আসবে আর মৃত্যুর বর্ণনাটা লিখে দিয়ে আসবে না, তাই কখনো হয়? ওরা কি দান ছত্র খুলে বসেছে? মাথাটা বিক্রি করলে তার মৃত্যু অবশ্যম্ভাবী। কিছু বললি? না না না, কিছু না। এই, আচ্ছা বিকাশ, বল। বলতো এই পাহারা দিতে বেরিয়ে তোর এখানে ঢুকে পড়লাম কেন? কেন? এই আজকাল তো তোর সাথে আমাদের দেখাই হয় না। তুই কত বড়
সেসব আড্ডা আর হয় না রে। গণেশদার চায়ের দোকানের পুরনো মুখগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে। কতদিন তোর গান শুনিনি রে বিকাশ। আজকে আজকে একটা গান শোনাবি? গান শুনতে চাইছিস? শোনা না একটা গান। এই রাতের অন্ধকারে ডুবে থাকার সময় তোকে কি গান শোনাই বলতো? শোনা না তোর পছন্দ মতো যে কোনো একটা গান। তুমি রাতের সে নীরবতা দেখেছ কি, শুনেছ কি রাত্রির কান্না, আকাশে বাতাসে ভাসে, তুমি শুনেছ কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীলাকাশ, তুমি দেখেছ কি? জীবন, জীবন, আরে আসছি আসছি। এই বিকাশ, ওরা এসে গেছে বুঝলি। আমাকে এবারে যেতে হবে, আর দাঁড়ানো যাবে না। আমাকে জীবন, বিকাশকে ছেড়ে আয়। আরে আসছি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ আসছি। এই একদিন এসে গান শুনবো। আজ আসি বন্ধু, পরে একদিন দেখা হবে। আজ আজকে ছেড়ে দে, আজ আসি পরে একদিন দেখা হবে, পরে একদিন। জীবনটা সরে গেল। জীবন, শুনবি না? শুনবি না আমার গান? শুনে যা, শুনে যা। আকাশ আকাশ ঘন নীল, শুধু নীল নীলাকাশ, সেই নীল মুছে দে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে, তুমি দেখেছ কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীলাকাশ, তুমি দেখেছ কি? ঘুমাবি না বিকাশ? মা, ঘুমাবি না? এই রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে পড়লেও যুদ্ধে কত বিক্ষত সৈনিকদের যে ঘুম আসে না মা, কিছুতেই না। আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো বাবা, আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো। আয় বাবা, আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো। না, বস, ওই আয় বাবা, আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো বাবা। আমাকে আমাকে ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য সঞ্চয়িতার বাবার কাছে নিজেদের মাথাগুলো কেন বিক্রি করে দিয়েছিলে মা? কেন মা, কেন? নেমে আসে ছায়া ঘন কালো রাত, কলরব কোলাহল থেমে যায়, নিশীথ প্রহরী জাগে, শুনেছ কি রাত্রির কান্না?
কালী, আমি আরে তোর কি হয়েছে? হ্যাঁ, এই শোন, এখানে বস বস, এখানে বস। আরে আজ আর আমার বসার সময় নেই। তুই তুই আমাকে 1000 টাকা ধার দিতে পারবি? সে কি, তুই তো কোনোদিন টাকা ধার চাসনি, আজ তোর কি এমন হলো যে? জ্বলছিল রে তুষের আগুন, ধিকি ধিকি করে অনেক দিন থেকেই জ্বলছিল। আজ তা একেবারে দাউ দাউ করে জ্বলে উঠেছে। দে ভাই দে, আমি চলে যাই। আচ্ছা আচ্ছা, একটু ঠান্ডা মাথায় বসে আমাকে বল তো, যে কি সেই আগুন যা একেবারে দাউ দাউ করে জ্বলে উঠলো? না রে, আজ আর আমার বসার কোনো উপায় নেই। সারা জীবনের সঙ্গীকে রিক্সায় বসিয়ে এসেছি। আমি আমি পেনশন পেয়েই তোর টাকাটা ফেরত দিয়ে যাব। দেরি হয়ে যাচ্ছে রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন, কি যে তোর হয়। আচ্ছা আচ্ছা, তুই এখানে বস, এখানে বস, আমি আসছি, বস এখানে। একটু দাঁড়াও ভাই, আসছি। বিনয়, তুই বলতিস রবি ঠাকুর মানুষের প্রতিটি মুহূর্তে আছে। সত্যিই আছে। জীবনের ধন কিছুই যায় না ফেলা। ওরে বিনয়, এই বাপের কাছে পুত্রই তো সবচেয়ে বড় ধন। হ্যাঁ ঠিকই তো, বাপের কাছে পুত্রের চাইতে বেশি মূল্যবান আর কি আছে? আর সেই পুত্রই যদি অবহেলায় এই বাপকে ধুলায় ছুঁড়ে ফেলে, তখন তাকে কি বলবি? হ্যাঁ? কি বলবি? নে, টাকাটা ধর। গিন্নিকে রিক্সায় বসে এসেছিস, নিজে প্রলাপ বকছিস। আচ্ছা, আমাকে একটু ঠান্ডা মাথায় খুলে বলার সময় হবে তো? গতকাল গতকাল শুধু বৌমাকে জিজ্ঞেস করেছিলাম, বৌমা ঘরের কথা কি বাইরের কাউকে বলতে আছে? ব্যাস, বৌমা রেগে আগুন, বললে বাইরের লোক কি, উনি আমার স্বামীর বন্ধু, ঘরের লোক। কালই আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন, সঙ্গে ওই পঙ্গু বুড়িটাকেও নিয়ে যাবেন। অফিস থেকে ফিরে আপনাদের মুখ যেন আর না দেখতে হয়। তাই তাই ভোরবেলায় একটা রিক্সা ডেকে অনেক কষ্টে গিন্নিকে তুলেছে। আবার আবার অনেক কষ্টে নামাতে হবে রে। আর দেরি করবো না। কিন্তু তুই এখন যাবি কোথায়? আমাদের চাকর শিবপ্রসাদ ওদের বস্তিতে একটা ঘর ঠিক করে দিয়েছে। আপাতত সেখানে। কালী, তো তোর মনে আছে বিনয়, চাকরি জীবনে যখন আমরা নাটক করতাম, ট্রান্সফার নিয়ে ঘরের কাছে এলাম, কত রাত হতো বাড়ি ফিরতে। এই নিয়ে বড়দের কাছে কত গাল খেয়েছি, কিন্তু কোনোদিন নিজেকে এত অসহায়, এত ক্লিপ ভাবতে পারিনি। আমাদের নির্দেশক বলতেন, কেউ ধাক্কা দিলে টাল খাবি কিন্তু পড়বি না। শঙ্করদা বলতেন, একক সুর যখন আসছে না তখন কোরাসে যা, কিন্তু হাল ছাড়বি না। আজ আর আমার হাল ধরারও সামর্থ্য নেই, তালও সামলাতে পারছি না। গতকাল রাজা হরিশ্চন্দ্র নাটক থেকে শুধু দুটো লাইন গিন্নিকে শোনাতে গেছিল, পারলাম না। মনেই পড়লো না, গলাতে কিছুতেই এলো না। চোখ বুঝে অনেক ভাবলাম, তারপর যখন চোখ মেললাম দেখলাম আমি বাতিলের দলে। আমার অভিনয়ের ধারাটাই বাতিল। আমার নাম, খ্যাতি, যশ, প্রতিপত্তি সব ওই মহাকালের খরচের খাতায় ঢুকে গেছে। কালী, 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 শোন, শোন, আমি গিন্নিকে ঘরে এনে বসাচ্ছি। দেখ, তোর মানসিক অবস্থা ভালো নেই, তোর এই অবস্থায় যাওয়াটা ঠিক হবে না। না রে, আমি ঠিক আছি। যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। তোর তোর মনে আছে বিনয়? সব 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 মনে আছে কালী, সব মনে আছে। তুই তো রাজার হালে আছিস, ছেলে বৌমা নিয়ে সুখে শান্তিতে ঘর করছিস। তোর তো
তোর তো মরেও সুখ, অথচ আমি আর বাঁচতে চাই না রে। তাড়িয়ে দিল বিনয়, ওরা আমাকে তাড়িয়ে দিল। ছেলে বাপকে তাড়িয়ে দিচ্ছে, বাপের চাইতে স্বামীর বন্ধু আপন হচ্ছে, এটাই বোধহয় ভবিতব্য। বৌমনি, বৌমনি, তোমার খাবারটা। রসিকতা করছো? না, মানে এই জল খাবারটা। বলছি তো রসিকতা করছো। আমি কি কোনো ভুল কথা বলে ফেললাম বৌমনি? প্লিজ স্টপ। এই জল খাবার তুমি তোমার দাদামণি পৌঠানকে গিয়ে খেতে দাও। তোমার সার্ভিস বুকটা স্ট্রং হবে, প্রমোশন টমোশন হয়ে যেতে পারে। দাদামণি বৌঠান দেবতার মতো মানুষ, তাদের সম্বন্ধে এসব কথা। হাউ স্ট্রেঞ্জ! কার সম্বন্ধে কি কথা বলতে হবে সেই শিক্ষা এখন আমি তোমার কাছ থেকে নেব। গেট আউট! আই সেড গেট আউট! কি হয়েছে কি? না 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 দাদাবাবু, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। বৌমনির মন মেজাজটা বোধহয় আজ খুব একটা ভালো নেই। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসি। হ্যাঁ, তোমরা কথা বলো। কি হয়েছে কি তোমার? কি আবার হবে? সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল ছিঁড়ছো? একটা ফুল ছেঁড়ার পারমিশনও কি তোমার বাবা মার কাছ থেকে নিতে হবে? সেটাকে আমি বলেছি? না বললেই ভালো। বললেই তো খারাপ হয়ে যেতাম। তোমার ভালো খারাপ নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। ইট ইজ ইয়োর বিজনেস। কথাগুলো হুটহাট না বলে একটু ভাবনা চিন্তা করে বললে ভালো হয় না? আমি যা বলছি ভাবনা চিন্তা করেই বলছি। আজ থেকে তোমার সাথে আমার কোনো রিলেশন নেই। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। আমি সমস্ত বিষয়টা বাপিকে ফোন করে জানিয়েছি। বাপি সমস্ত বিষয়টা গুছিয়ে নেওয়ার জন্য আমার কাছ থেকে 1 ঘন্টা সময় চেয়েছে। Now I am waiting for a telephone from my respected father. ও, তুমি এত দূর এগিয়ে গেছো? আমি এগিয়ে যাই, তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেতে বাধ্য করেছো। অনেক হয়েছে বিকাশ। গত 1 বছরে বহু সিচুয়েশন ক্রিয়েট করেছো। অন্য কোনো মেয়ে হলে না অনেক আগে এই বাড়ি ছেড়ে চলে যেত। শুধু আমার মতো মেয়ে বলে দাঁতে দাঁত চেপে পড়ে আছি। কিন্তু আর নয়। কাল রাতে আমার সহ্যের বাঁধ ভেঙে গেছে। কাল রাতে কি এমন ঘটনা ঘটেছে? আর তাছাড়া আজকাল তো আর্ধেক ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটছে। হ্যাঁ ঘটছে, সেটা তোমাদের মতো ফ্যামিলিতেই ঘটছে। মাত্রাটা একটু বেশি হয়ে যাচ্ছে সঞ্চয়িতা। তুমি আমাকে যা খুশি তাই বলতে পারো, বাট নট অ্যাবাউট মাই ফ্যামিলি। আর তাছাড়া আমার ফ্যামিলির সম্বন্ধে তুমি কতটুকুই বা জানো? খুব বেশি না জানলেও অনেকটাই জানি। একটা সুবিধাভোগী ফ্যামিলি। হোয়াট ডু ইউ মিন? কথাগুলো কিন্তু ঠিক বলছো না সঞ্চয়িতা। ঠিকই বলছি। বাপিকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য আমার বাপের কাছ থেকে হাত পেতে টাকা নেওয়ার সময় কত ছলনাই না করেছিল তোমাদের এই ফ্যামিলির মানুষগুলো। আর আজ সেই ফ্যামিলির মানুষগুলো কি ব্যাপারটাই না আমার সাথে করছে। ছি ছি ছি।
হুইমসিকারি এগুলো কি করছো কি তুমি? তোমাকে তো বললাম আমি যা করছি ভাবনা চিন্তা করেই করছি। আমার অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। তোমাকে কি অপমান করা হয়েছে? কাল রাতে যা হয়েছে সেটা যদি অপমান করা না হয় আর কিসে অপমান হবে? এতদিন পর্যন্ত তোমার বাবা মা আত্মীয় স্বজনেরা অনেক কথা শুনিয়েছে, অনেক অযথা অযাচিত উপদেশ দিয়েছে, কিন্তু আমি মুখ বুজে সহ্য করেছি। তুমি মুখ বুজে সহ্য করেছো? হ্যাঁ, আমি মুখ বুজে সহ্য করেছি, কিন্তু কাল রাতে তুমি যে অপমানটা আমাকে করেছো আমি আমি কিছুতেই মেনে নিতে পারছি না। নো নেভার। কাল রাতে আমি তোমাকে অপমান করেছি? কি অপমান করেছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও, তুমি কিছুই বুঝতে পারছো না? কচি খোকা, কাল সারাদিন বাইরে থেকে ঘুরে এসে একটা ক্লান্ত মেয়ে তোমার মার কাছে অপমানিত হলো, আর তুমি পুরো খোকা সেই মায়ের কোলে সারা রাত শুয়ে থাকলে এই ঘরে, আর আমি একা একা পড়ে রইলাম বেডরুমে। তুমি একবারও আমার খোঁজ নিলে না, নেবার প্রয়োজন মনে করলে না। এর থেকে বড় অপমান আর কি আছে? বিশ্বাস করো আমি এই ব্যাপারটা এভাবে দেখিনি, আর ইচ্ছা করে কিছু করিও নি, জাস্ট ঘটে গেছে। ঘটে যায়নি, ঘটানো হয়েছে। বেশ কিছুদিন ধরে রিয়েলাইজ করছি এইভাবে চলতে পারে না সঞ্জয়িতা। এত ভুল বোঝাবুঝি নিয়ে আর যাই হোক জীবন কাটানো যায় না। সত্যি করে বলো তো, তুমি কি চাইছো? তোমাকে তো বললাম আমি যা চাইছি সকলের ভালোর জন্য চাইছি। কি চাইছো কি তুমি? আমি তোমাকে নিয়ে সেপারেট হয়ে যেতে চাইছি। আমাকে নিয়ে সেপারেট? কিন্তু কোনো কিন্তু নয় বিকাশ, কোনো কিন্তু নয়। রাজি হয়ে যা, এছাড়া বোধহয় আমাদের অন্য কোনো পথ খোলা নেই। কি বলছো কি বাবা? হ্যাঁ, ঠিকই বলছি। আজ এই সময়টা আমাদের এখানে নেই দাঁড় করিয়েছে। শুনছিস না, সাগর পার থেকে বারবার গর্জন করছে, there is no alternative, use and throw। না বাবা, এটা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়? আমি বলছি সব সম্ভব। তোদের সমস্ত কথাবার্তাগুলো ওখানে অনায়াসেই আমার কানে পৌঁছে গেছে। তবুও বাবা ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখার প্রয়োজন আছে। আমি সবকিছু ভেবে এই কথাগুলো বলছি। তাহলে কেউ কি তার নিজের হাতে করা মূর্তি বিসর্জন দিতে চায়? আসলে মধুরের দিন কেউ তো ভাবেও না বিসর্জন ভাবে কি আসছে। তৈরি হয়ে নাও ভাই ভয়, তৈরি হয়ে নাও, সময় তোমাকে ডাকছে। না বাবা, তোমরা আমাদের ছেড়ে কোথাও যাও না, কোথাও যাও না বাবা। আমার মনে হয় ওনারা তোমাকে ছেড়ে দিলেও তুমি এ বাড়ি ছাড়তে পারবে না। তোমার ভীষণ মায়া এই বাড়ির ওপর। ঠিক আছে, তোমাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে না, আমিই চলে যাচ্ছি। তবে হ্যাঁ, যাওয়ার আগে তোমাকে একটা কাজ করতেই হবে। কি কাজ? সময় মতো কোর্টে গিয়ে ডিভোর্সটা দিয়ে এসো। আর তার আগে যদি আমার মৃত্যু হয় সেটার ওর প্রয়োজন হবে না। দাঁড়া বৌমা, দেখো তোমাকে একটা কথা বলি। তোমরা তো অনেক আগে থেকেই ব্যাপারটা ঠিক করেছিলে। এই গোপনীয়তা আধুনিক সমাজের অঙ্গ হতে পারে, কিন্তু কিন্তু আমায় তো পরিষ্কার বলতে পারতে নিজেরা আলাদা থাকবে কিংবা আমাদের কোনো বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে। এতে তো লজ্জা সংকোচের কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাঠানো দরকার। এতে এতে আমি তো কোনো বিশেষ অন্যায় দেখি না। সময় অনুসারে এটাই তো অনিবার্য ভবিতব্য। তবু তোমরা আমায় আগে বলতে পারতে। হ্যাঁ, না না, আমি বাধা দিতাম না। কেন দেব? বরং একটু একটু করে আমরা নিজেদের প্রস্তুত করতাম। আচ্ছা বৌমা, তুমি
কিছুতেই চাইনি বাবা, এতে এতে আমার কোনো দোষ। আমি জানি বিকাশ, আমি সবটা জানি, আমাকে বলতে হবে না। এখানে দোষ গুণ বিচার করার জায়গা নেই। লজ্জা সংকোচ নয় মাই বয়, এগিয়ে চলো। আমি সব কিছুর বিনিময়ে তোদের সম্পর্কটা সুন্দর দেখতে চাই, কিন্তু কোনো কিছুর বিনিময়ে তোদের এই কুৎসিত সম্পর্কটা আমি সহ্য করতে পারবো না বিকু। বাবা, এতগুলো বছর আমি জন্মের পর থেকে নিজের চোখে দেখেছি তোমার কাজ, তোমার চলাফেরা, তোমার ব্যস্ততা, এই একটা ঘর আর একটা রান্নাঘরকে তুমি কি অমানসিক পরিশ্রম করে কত বড় করে তুলেছ। আমি আমি বড় হতে হতে সব নিজের চোখে দেখেছি বাবা। এই বাড়ির প্রত্যেকটা ইট তুমি নিজে বেঁচেছ। আর এই বাড়ির ছাদ তৈরির সময় বিকাশ, ছাদে ওঠার পর কেউ সিঁড়ি গোনার প্রয়োজন বোধ করে না। কেন এসব ভেবে এসব বলে মন খারাপ করছো? এই বাড়িটা আমার নিজের হাতে তৈরি, এটা যেমন সত্য। এই বাড়িতে এই 58 বছর বয়সে আমি একজন অপ্রয়োজনীয় লায়াবিলিটি, এটাও ঠিক, ততটাই সত্য। দেখছো না কি ভীষণ দুরন্ত অতি ব্যস্ত একটা যুগ, সুপারসনিক স্পিড, হাই টেকনোলজির যুগ, সর্বগ্রাসী পাগলের যুগ। আরামে যুক্ত থাকতে থাকতে বিযুক্ত হবার যুগ। না না, আফসোস করো না বিকাশ, আফসোস করো না। হ্যাঁ দেখো, তোমরা তো সময়ের বাইরে নও। হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম অতীত নিয়ে থাকতে, চেষ্টা করেছিলাম সেতু বন্ধন করতে, কিন্তু তোমাদের মতো অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা এক ধাক্কায় সেতুটাকে ভেঙে দিয়ে বুঝিয়ে দিল হাই টেকনোলজি মনের সঙ্গে মনের সেতু বন্ধন ঘটাতে পারে না। না না না, পারে না, পারে না। আর ঘটালেও সেটা অতি নড়বড়ে, দুর্বল, ভঙ্গুর একটা। আচ্ছা বিকাশ, তুমি এসো। মাকে দেখতে পাচ্ছি না বাবা, মা কোথায়? তোমার মা এখন ঠাকুর ঘরে, ও এখনো বিশ্বাস করে গোপালের কাছে চেয়েই তোমাকে পেয়েছে। তাই তোমার জীবনের কোনো সমস্যা হলে ও গোপালের কাছে সবকিছু বলতে পারে। আমি এই বিষয়ে কখনো বাধা দিই, কিন্তু তোমার মাকে তো এখন বোঝানো দরকার যে দেবদাকুলের নিজেদেরই সমস্যার অন্ত নেই, তারা কি করে অন্যের সমস্যার সমাধান করবে। বাবা, তুমি তো অন্যের বিশ্বাসে বাধাদের পক্ষেও নও। মানুষের বিশ্বাসে বাধা দেওয়া পাপ। বিশ্বাস মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে। কিন্তু বাবা, এটাও তো ঠিক, এমন এমন অনেক বিশ্বাস আছে যা মানুষকে পেছিয়ে আসতে বাধ্য করে। যখন যখন যন্ত্রণার হাড়ি কাটে মাথা গলানো ছাড়া তার কাছে আর কোনো পথ খোলা থাকে না। ঠিক বলেছিস বিকাশ, একদম ঠিক। এমন অনেক বিশ্বাস আছে যা মানুষ নিজেই জন্ম দিয়েছে। এখন সেই বিশ্বাসের পাহাড়টা একটু একটু করে ভেঙে পড়ছে, আর মানুষগুলো যন্ত্রণায় ক্ষত বিক্ষত হচ্ছে। পারুল, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে বুঝলে। আমার সাথে কি কথা? এখানে বসো, বসো বলছি, এখানে বসো, বসো, এখানে বসো। না বিকাশ, তুই যাবি না, তুই এখানে দাঁড়া। কিন্তু ছোট থেকে তো তোমাদের কোনো আলোচনায় অংশগ্রহণ করতে নেই, এটাই তো শিখে এসেছি বাবা। কিন্তু আজকের আলোচনাতে তোর উপস্থিত থাকাটা প্রয়োজন। একটা সিদ্ধান্ত নিতে হবে, কঠিন সিদ্ধান্ত। কারণ
মেয়েটাকে ছেড়ে ফেলো। আমি জানি তুমি পারবে। কি পারবো? তোমার ভিকুর জন্য তুমি সবকিছু করতে পারবে পারো। জানি না, আমি জানি না আমি সবকিছু পারবো কিনা জানি না। চেষ্টা তো করতেই হবে, সন্তানটা যখন আমাদের। বলো বলো, আমি চেষ্টা করবো। যে কোনো কারণেই হোক ভিকুকে আমাদের ছেড়ে দিতে হবে। আমি জানতাম তুমি এই কথাই বলবে। কিন্তু কোনো মা কি পারে তার সন্তানকে ছেড়ে থাকতে? না পারলেও ছেড়ে দিতে হবে। না, আমি পারবো না গো, আমি পারবো না। কেন পারবে না? কেন পারবে না? আমি যদি পারি তুমি কেন পারবে না? তুমি চাও না তোমার ভিকু ভালো থাক, তোমার বউ শান্তিতে থাক? তুমি চাও না পারুল? আমাদের দাদু ভাই অনেক বড় হোক, দেশ ও দশের মুখ উজ্জ্বল করুক। তুমি চাও না পারুল? তুমি চাও না? যাই এই তুমি তো আমাদের চাওয়া গো, আর কি চাওয়ার আছে? বিকাশ, তোমার মা সম্মতি দিয়েছে, যাও তুমি বৌমাকে গিয়ে বলো। আচ্ছা দাঁড়া, তোমাকে যেতে হবে না, আমি বৌমাকে ডাকছি। বৌমা, 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 বলুন বাবা। বৌমা, ওই ভিকুর মা সম্মতি দিয়েছে, আমরাই এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমরা সুখে শান্তিতে সংসার করো মা। আমি কিন্তু এটা চাইনি বাবা, আমরাই এই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। হয়তো ভাবছেন আমি আপনাদের তাড়িয়ে দিচ্ছি। দিচ্ছ, তাতে কি এসে যায়? অত্যাধুনিক যুগ এটা বৌমা। দেখো, তোমরা আধুনিক মানুষ, তাড়িয়ে দেওয়া, অপমান করা, সহ্য করতে না পারা, এইসব কঠিন নির্মম শব্দ এখন কেউ বলে না, কেউ ব্যবহার করে না। এখন অনেক মোলায়েম করে ডিকশনারিতে যেসব শীতল আর মোলায়েম শব্দ আছে, তার সাহায্যে মধুর করে ব্যাপারটাকে গ্রহণীয় করে বলা হয়, ছাড়া হয়। সময় ছাড়া এই যুগের কোনো বিলেন নেই বৌমা। আচ্ছা তুমি এসো বৌমা, এসো। তোমরা আমাদের ছেড়ে কোথাও যাও না, কোথাও যেও না বাবা। এখন তো সর্বত্রই বিদায় চলছে, এই বিদায় পালানিকে মেনে নিতেই হবে বাবা। এই কারখানায়, এই সংসারে, সর্বত্রই তো আমাদের বিহারের সেবার সময় হয়ে গেছে। আমরা তো এখন উদ্বৃত্ত। তোমরা আমাদের ছেড়ে কোথাও যেও না বাবা, কোথাও যেও না। তুমি জীবনে কখনো কোনোদিন আমাদের কথার অবদ্ধ হওনি, আশা করি আজও হবে না। যাও যাও, আমরা আস্তে আস্তে তৈরি হয়ে নিচ্ছি। কি গো, চলো। যাচ্ছি। কি হলো, যাও। এই ছেলে, এই। দুর্বোধ। আরে বাবা বাকি কারো চিরকাল থাকে? হ্যাঁ? তুইও না হয় ভেবে নিবি তোর বাবা মা নেই, হারিয়ে গেছে।
সে যে ছুঁয়ে গেল নুয়ে গেল রে ফুল ফুটিয়ে বিকাশ দাদা, বৌঠান বৌমনি পাশের ঘরে পা পিছনে পড়ে গিয়ে কাটা ছাগলের মতো দাপাচ্ছে। পড়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। হ্যালো, ডক্টর সান্যাল বলছেন? হ্যাঁ, আমি বিনয় সরকার বলছি। বলছি আমাদের বাড়িতে একটা বিরাট অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। হ্যাঁ, আপনি একটু তাড়াতাড়ি আসুন না। হ্যাঁ, প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সে আসুন, আসুন আসুন প্লিজ। হ্যাঁ, আমি রাখছি। হ্যাঁ। শুধু জীবনের খেলা ঘর হাসিয়ার গানে ভরে তুলবো যত ব্যথা দুজনেই ভুলবো তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর ভালোই ভালোই বৌমা হাসপাতাল থেকে ফিরেছে, এখন অনেকটাই নিশ্চিন্তি। রঘুনাথ, হ্যাঁ বৌঠান। আচ্ছা তোমার দা ঠাকুর এতক্ষণ কি করছে বলো তো? না না, এই সব ট্যাক্সি তো আর এই গলির মধ্যে ঢুকতে চায় না, তাই ট্যাক্সি পেতে হয়তো দেরি হচ্ছে। হ্যাঁ তা হয়তো হবে। রঘুনাথ, হ্যাঁ বৌঠান। বলছি আমি যদি কোনোদিন তোমায় কোনো বকাবকি করে থাকি তুমি কিন্তু কিছু মনে করো না। না না বৌঠান, আপনি আমাকে কোনোদিন বকেননি, কোনোদিন কোনো কুকথাও বলেননি। না না, আমি কত সময় কত বকাবকি করেছি তোমায়। সে তো সন্তান ভুল করলে মা যেমন তাকে শুধরে দেয় তেমনই তো করেছেন বৌঠান। সন্তান হারানোর পর আপনারা আমাকে এখানে জায়গা না দিলে আমিও তো বেঁচেই থাকতাম না, কোথায় গিয়ে হারিয়ে যেতাম। মা গো, হ্যাঁ আমি তো আপনার কাছে কোনোদিন কিছু চাইনি মা, আজ একটা জিনিস চাইবো, দেবেন? কি জিনিস? আমাকে আমাকে আপনাদের সঙ্গে নিয়ে চলুন না বৌঠান। না প্রভুনাথ না, ও কথা তুমি বলো না। তোমাকে আমাদের সঙ্গে নিয়ে গেলে অধর্ম হবে। এখন আমার বৌমার শরীরটা খারাপ, এই সময় তুমি ওদের পাশে না থাকলে হয়? আমি জানি আমরা চলে গেলে তুমি একটু একা হয়ে পড়বে। একা মানে ভীষণ ভীষণ একা। তবুও তুমি থাকো প্রভুনাথ, তুমি থাকো। আমার বিকাশটা খিদে পেলেও কখনো কিছু চেয়ে খায় না। তুমি একটু ওকে বলে বলে খাইও। বৌমাকে এখন আর সকালে বিকালে লেবু চা দিও না, ডাক্তার নিষেধ করেছে। মেয়েটাকে বিকেল বেলায় একটু ফল কেটে দিও, সন্ধ্যে বেলায় ছানা, আর ওই রাতে শুতে যাওয়ার আগে ওদের দুধটা গরম করে দিতে ভুলো না প্রভুনাথ। প্রভুনাথ, তুমি আমার ঠাকুর ঘরে সন্ধ্যা দিও। আমার গোপালকে তুমি না চাইলে রেখো না প্রভুনাথ। আমার গোপালকে তুমি না চাইলে রেখো না।
চোখের জলে আমার যেদিন ভেসে গেছে তারি ছায়া পড়েছে শ্রাবণ গগন তলে যেদিন ভেসে গেছে চোখের জলে অফিস থেকে ফিরলো না গো। ওকে আমি বলেছিলাম হাফ ডে নিয়ে চলে আসতে। আমি জানতাম ও আসবে না। কোনো সন্তান কি এই বিদায় বেলাটার সাক্ষী থাকতে চায়? চলো। চলো। মা, বৌমা, বৌমা আমরা চলে যাচ্ছি, তুমি সাবধানে থেকো মা। আমার দাদু ভাইয়ের সোয়েটারটা বোনা হয়ে গেলেই পাঠিয়ে দেব। খুব শীতে আমার দাদু ভাইকে আমার হাতে বোনা সোয়েটারটা পরিয়ে দিও, ও উষ্ণতা পাবে। বৌমা, একটা কথা বলবো মা? বলুন বাবা। আমার দাদু ভাই এই পৃথিবীতে এলে ওর নাম রেখো সকাল। আচ্ছা চলো এবার। কোথায় যাবে তো? কেন? উদ্বৃত্ত মানুষদের জায়গা যেখানে, এটাই তো বাস্তব। হ্যাঁ, আজ আমরা পুরোপুরি চলাফেরা করতে পারছি, এটাই কঠিন বাস্তব। হয়তো কিঞ্চিত অর্থ রোজগার করতেও পারছি, কিন্তু আজ থেকে 5 বছর, 10 বছর কিংবা আরেকটু পরে একদিন তো আস্তে আস্তে আমরাও লাইবিলিটি হয়ে যাব। তখন তো পাঠাতেই হবে বৃদ্ধাশ্রমে। কি দরকার লেটে গিয়ে তখন যদি সিট না পাই? কোথাও যাবে না তোমরা, দেখি কি করছিস কি তুই বিকু? কোথাও যাওয়া হবে না তোমাদের। দেখি কে বলেছে তোমরা উদ্বৃত্ত? তোমরা তো আমাদের শিকড়। শিকড় ছাড়া গাছ কখনো বাঁচে বাবা? তোমাদের যে আজ সবচেয়ে বেশি দরকার, মাঠে ঘাটে পথে প্রান্তরে মিটিংয়ে মিছিলে সর্বত্র। তোমরা আমাদের ছেলে কোথাও যেও না বাবা, কোথাও যেও না। মা, আমি স্বীকার করছি যে আমি ভীষণ অন্যায় করেছি। আপনাদের সাথে অনেক দুর্ব্যবহার করেছি। আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি মা। আমাকে আমাকে ক্ষমা করবেন না। আপনি যেভাবে দিন রাত সেবা শুশ্রূষা করে আমাকে বাঁচিয়ে তুলেছেন, এরপরেও আপনি আমাকে ছেড়ে থাকতে পারবেন? আসুন না মা, আসুন। আপনার এই দাদু ভাইয়ের সোয়েটারটা আমরা একই সাথে বুনি, একই ছাদের নিচে আমরা সকলে মিলে সুখে শান্তিতে দিন কাটাই। মা, বৌমা, বন্ধুগণ, আজ বিকেল 5টায় কারখানার গেটের সামনে স্থানীয় উদ্বৃত্তদের নিয়ে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় আপনারা সকলে দলে দলে যোগ দিন। এই এই জীবনের বেলা না? জীবন দাদা বাবুর বলা। জীবন বলছে আর সভা, আমি উদ্বৃত্ত মানুষদের নিয়ে সভা। ওই যে জীবন বলছে, শোনো শোনো, ওই যে বলছে। বন্ধুগণ, আজ বিকেল 5টায় কারখানার গেটের সামনে স্থানীয় উদ্বৃত্তদের নিয়ে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় আপনারা সবাই দলে দলে যোগ দিন। শুনছিস তোরা, শুনছিস? আর সভা, উদ্বৃত্ত মানুষদের সভা। প্রাণ ভরিয়ে তৃষা হুরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হুরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তবু